ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তার যে পূর্ব শর্ত অনুযায়ী কিন্তু সকল কিছু কমপ্লিট করে এই মুহূর্তে এগিয়ে আসছে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর। ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তার যে অবস্থান সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত করেছে। আপনারা কিন্তু বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন টিভিতে যে খবরাখবরের মাধ্যমে কিন্তু জানতে পেরেছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু নিশ্চিতভাবে ধেয়ে আসছে বাংলাদেশের উপরে। যদিও বা যে এগিয়ে আসার যে পদ্ধতি সেটা কিন্তু এই মুহূর্তে জানা ছিল না এতক্ষণ পর্যন্ত। তবে এই মুহূর্তে কিন্তু আমরা হাতে পেয়ে গেছি ঘূর্ণিঝড় রেমালের গতিপথ, এবং সেটা অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ঠিক কখন কিভাবে এগিয়ে আসবে বাংলাদেশের উপর এবং এর আঘাত হানবে কিভাবে। তো সেই অনুযায়ী যদি আমরা কথা বলি তাহলে প্রথমে আপনারা দেখতে পাবেন যে এটি কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবেশ করবে না। ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বাংলাদেশের উপর দিয়ে প্রবেশ করবে না। এটি কলকাতার উপর, কলকাতার রায়দিঘির উপর প্রবেশ করবে এবং প্রবেশ করে বাংলাদেশের নগরপুর এবং খুলনা, পাবনা, রাজশাহী এই তিন এলাকার মধ্যে দিয়েই কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে। সরাসরি বাংলাদেশে প্রবেশ করবে না। এর প্রভাব কিন্তু সর্বোচ্চ পড়বে বরিশাল এবং খুলনার উপরে। তো বিস্তারিত সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে ইম্পর্টেন্ট কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের, যে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু মূলত আপনারা সঠিক তথ্যটা জানতে পারবেন। বিভিন্ন খবরাখবরের মাধ্যমে কিন্তু আপনারা অনেক তথ্য জানিয়েছেন, হয়তোবা সেগুলো ভুয়ো কিংবা সঠিক, সেটা কিন্তু আজকে আপনাদের নিশ্চিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সরাসরি বেন্টা স্কাই ওয়েবসাইট এবং একই সাথে কিন্তু আপনাদের দেখাবো আমরা windy.com, এই দুটো ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু একসাথে আপনাদের আবহাওয়ার যে সঠিক তথ্যটা সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং এটি কত বেগে আঘাত আনবে বাংলাদেশের উপর, একই সাথে কিন্তু বৃষ্টিপাতের ঠিক কতটুকু সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানাবো। তবে ঘূর্ণিঝড় রেমালের বিশেষত্ব হচ্ছে বাতাস যতটুকু না থাকবে তার চেয়ে মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত হবে। তো বাতাসের চেয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাই কিন্তু বেশি এই মুহূর্তে, এটুকু আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি। তো ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মাঝ সমুদ্রে অবস্থান করছে, বেশ দূরবর্তী, বাংলাদেশ থেকে বেশ দূরে অবস্থান করলেও এটি কিন্তু আগামী 26 তারিখ নাগাদ বাংলাদেশে আঘাত হানবে। আগামী 26 তারিখ নাগাদ এর অবস্থানটা ঠিক হবে এরকম যে কলকাতার উপরে কিন্তু এটি প্রবেশ করবে, এবং ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বাংলাদেশ এবং কলকাতার মধ্যে দিয়ে প্রবেশ করবে কিন্তু ঠিক বিকালের পরপর, অর্থাৎ সন্ধ্যার দিকে কিন্তু এটি প্রবেশ করবে এবং খুব দ্রুত এটি বাংলাদেশ এবং কলকাতা পার করে চলে যাবে, ক্রসিং করে চলে যাবে। বিষয়টা এমন না, এর গতি হচ্ছে একদম নিম্নগামী, অর্থাৎ খুব আস্তে ধীরে এগোচ্ছে এবং শক্তিশালী হয়ে এগোচ্ছে। তো বাংলাদেশের উপর যখন এটি আঘাত হানবে তখন যদি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব বাতাসের গতি তখন কত থাকবে। যখন এটি আমি আবারও বলছি, আগামী 26 মে 2024 ঠিক সন্ধ্যার পরপর কিন্তু এটি আঘাত হানবে বাংলাদেশের উপরে। তো সেই ক্ষেত্রে এর বেগ থাকবে বাংলাদেশের বেশ কিছু এলাকা, যেমন কি খুলনার মধ্যে রয়েছে, খুলনার বেশ কিছু এলাকার মধ্যে দিয়ে কিন্তু এটি প্রবেশ করবে। যশোর রয়েছে, তারপর হচ্ছে বরিশালের এখানে কয়েকটি এলাকা রয়েছে, এই এলাকাগুলোর মধ্যে দিয়ে কিন্তু মূলত এটি প্রবেশ করবে। এবং প্রবেশের সময় এর যে গতি থাকবে সেটা যদি আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন প্রবেশ সময়কালে এর গতি থাকবে কিন্তু ভয়াবহ গতি থাকবে। এর গতি কিন্তু ঘন্টায় প্রায় 84 থেকে 86 কিলোমিটার বেগে ঘন্টায় গতি প্রবাহিত হবে, এবং প্রবাহিত হয়ে কিন্তু এটি বাংলাদেশের উপর প্রবেশ করবে, অর্থাৎ প্রায় কিন্তু 90 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। আসলে এই বাতাসটা কিন্তু কত পরিমাণ বেশি হবে সেটা আপনার কল্পনার বাহিরে রয়েছে। তো এছাড়া যদি যখন এটি প্রবেশের পরপর কিন্তু বাতাস ধীরে ধীরে কমতে শুরু করবে, অর্থাৎ ভেতরে যে গাছপালা, দেশের ভেতরে যে গাছপালা রয়েছে তার ফলে কিন্তু এর তাপ গতি যে রয়েছে, বাতাসের প্রবাহ সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে এবং এক প্রকার কিন্তু প্রায় নিম্ন শক্তি নিয়ে, অর্থাৎ প্রায় 20 থেকে 25 কিলোমিটার বেগ নিয়ে কিন্তু এটি একদম ক্লান্ত হয়ে ঢাকার দিকে এগিয়ে যাবে। অর্থাৎ এর কেন্দ্র কিন্তু ঢাকার দিকে এগিয়ে যাবে। তার মানে এই নয় যে সেই এলাকায় বাতাস প্রবাহিত হবে না। তো আপনারা যারা আসলে বুঝতে পারছেন না বিষয়টা যে কেমন হবে তাদের জন্য আমি আরেকটু ক্লিয়ার করছি যে 27 তারিখ ঠিক সকালবেলাও কিন্তু ভয়াবহ বাতাস প্রবাহিত হবে। তবে এর যে এই মুহূর্তে গতিপথ রয়েছে সেই গতিপথ অনুযায়ী কিন্তু বাংলাদেশের বেশ একটা ক্ষয়ক্ষতি হবে না, শুধুমাত্র খুলনা এবং বরিশাল অঞ্চলে একটু বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু সম্পূর্ণ ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র এবং আশপাশের বাতাস সেটা কিন্তু কলকাতার উপরেই প্রবাহিত হবে বেশি, অর্থাৎ সর্বোচ্চ বাতাস এবং সর্বোচ্চ ক্ষতি এবং সর্বোচ্চ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কলকাতা সহ পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কিছু এলাকাতে। তো এটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের বাতাসের পরিস্থিতি। তো এবার যদি আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এর বৃষ্টিপাত ঠিক কতটুকু হবে। তো বৃষ্টিপাত নিয়ে আমরা এখানে কথা বলছি, তো এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের ঠিক সম্ভাবনা কতটুকু রয়েছে। তো তার আগে বলে রাখছি কোন কোন এলাকাতে কি পরিমাণ বৃষ্টিপাত হবে। তো বিষয়ের শুরুতে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের একদম শুরুর দিকে কিন্তু বৃষ্টিপাতটা বেশ ভালো পরিমাণে থাকবে এবং শেষ মুহূর্তেও কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো পরিমাণে থাকবে বাংলাদেশের মধ্যে। খুলনা, মাতবাড়িয়া, তারপর হচ্ছে ফিরোজপুর, বরিশাল, কালাপাড়া, এরপর হচ্ছে
সায়ামনগর, এই এলাকাগুলোতে মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত হবে। একই সাথে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের আরামবাগ, তারপরে হচ্ছে কোলাঘাট, এরপর হচ্ছে কারাকপুর, হলদা, এই এলাকাগুলোতে ঘূর্ণিঝড়ের শুরুর দিকে কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এরপরে যখন ঘূর্ণিঝড়টি পাকাপোক্তভাবে দেশের মাঝখানে অবস্থান করবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো একটি এলাকাতেও ছাড় যাবে না, প্রত্যেকটি এলাকাতেই বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে। তবে পশ্চিমবঙ্গের দিকে আমরা বেশি বৃষ্টিপাত লক্ষ্য করছি। এছাড়া কিন্তু বাংলাদেশের মধ্যে আমি আবার বলছি বরিশাল, খুলনা, যশোর, তারপর হচ্ছে সাতক্ষীরা, এরপর হচ্ছে মাতবাড়িয়া, ফিরোজপুর, ঢাকা, মাদারীপুর, তারপর হচ্ছে নাগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, এরপর হচ্ছে সিংগারা, তারপর হচ্ছে বগুড়া, তারপরে এখানে রয়েছে মোহাম্মদপুর, রাজশাহী, এই এলাকাগুলোতেই বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত হবে। তবে আসার কথা হচ্ছে এরকম যে চট্টগ্রাম সহ খাগড়াছড়ি, তারপরে হচ্ছে চট্টগ্রাম, তারপরে হচ্ছে চাকারিয়া, এরপরে রয়েছে কক্সবাজার এরিয়া, এই এলাকাগুলোতে টোটালি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবেই না এবং ঘূর্ণিঝড়ে তেমন কোনো প্রভাবও লক্ষ্য করতে পারবে না চট্টগ্রামবাসী। অর্থাৎ চট্টগ্রামের লোকেরা কিন্তু অতটা যে ফিল করতে পারবে না যে ঘূর্ণিঝড় আদৌ হয়েছে কিনা, এরকম একটা পরিস্থিতি থাকবে। তবে ঘূর্ণিঝড়ের বেশিরভাগ, আমি আবারও বলছি বেশিরভাগ যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু পশ্চিমবঙ্গে হবে। তার মানে এই নয় যে বাংলাদেশের প্রভাব পড়বে না। বাংলাদেশের বিশেষ করে সাতক্ষীরা, যশোর, তারপর হচ্ছে লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, তারপর হচ্ছে সায়েমনগর, মাতবাড়িয়া, ফিরোজপুর, বরিশাল, কালাপাড়া, এই এলাকাগুলোতে বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মধ্যে। এছাড়া তেমন কোনো কোথাও আমরা লক্ষ্য করতে পারছি না। তবে আমরা একটু দেখতে পাচ্ছি যে রাজশাহী অঞ্চলে কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে। আর যেহেতু আমরা জানি যে উত্তর অঞ্চল কিন্তু ঘূর্ণিঝড়ের অতটা মোকাবেলা হয় না, তবে ঘূর্ণিঝড় রেমালের বেলায় একটু ভিন্নতা লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশের যে পশ্চিমবঙ্গ সেটার উপর বেশ ভালো পরিমাণেই আঘাত হানবে। তো উত্তরবঙ্গের উপর বেশ ভালো পরিমাণেই আঘাত হানবে। তো আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে কি এই ঘূর্ণিঝড়টি কিন্তু আমি আবার বলছি খুব দ্রুত এগিয়ে যাবে না, প্রায় একদিন ধরে অবস্থান করবে বাংলাদেশের উপর এবং শেষে অর্থাৎ এ যখন শক্তি একদম টোটালি থাকবে না, বাতাসের গতি একদম কমে যাবে, তখন নিয়ে এর বৃষ্টিপাতটা আপনারা লক্ষ্য করতে পারবেন এবং তখন যে মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত হবে সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। বিশেষ করে বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জ, বগুড়া, তারপরে হচ্ছে আদমদিঘি, এরপরে রয়েছে আক্কেলপুর, এরপরে হচ্ছে এখানে রয়েছে পিতনাতলা, এরপরে হচ্ছে জামালপুর, তারপরে এখানে রয়েছে নীলবাড়িয়া, তারপরে হচ্ছে বাহাদারবাদ, ময়মনসিংহ, এরপরে রয়েছে নাটোর, তারপরে হচ্ছে এখানে রয়েছে কিশোরগঞ্জ, এরপরে রয়েছে কাপসিয়া, খুলনা সহ কুমিল্লার বেশ কিছু এলাকা, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে এখানে রয়েছে আমরা যদি দেখানোর চেষ্টা করি সিলেট, তারপরে মৌলভীবাজার, লাখাই, কুমিল্লা, কাপসিয়া, ঢাকা, নাগরপুর, এরপরে রয়েছে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, এই এলাকাগুলোতে বেশ বৃষ্টিপাত হবে ঘূর্ণিঝড় শেষ হয়ে যাওয়ার পরে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে বাতাসের যে প্রকোপ থাকবে সেটা শেষ হওয়ার পরে কিন্তু আপনারা লক্ষ্য করবেন এই যে বৃষ্টিপাতটা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি বলি তাহলে ফিরোজগঞ্জ, তারপরে হচ্ছে মতিরহাট, খুলনা, তারপরে হচ্ছে লোহাগাড়া, মাদারীপুর, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নাগরপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, তারপরে রয়েছে বাগেরহাট, রয়েছে বগুড়া, রয়েছে মোহাম্মদপুর, এরপর হচ্ছে সিংগারা, এরপর রাজশাহী রয়েছে, পাবনা রয়েছে, তারপরে রয়েছে এই এলাকাগুলোতে। আমি যদি বলছি এই মুহূর্তে যে এলাকাগুলোর নাম বললাম সেই এলাকাগুলোতে কিন্তু মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তবে রংপুরে একটু ভিন্নতা লক্ষ্য করতে পারছি, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এই এলাকাগুলোতে কিন্তু অতটা বৃষ্টিপাত এবং বা ঘূর্ণিঝড়ের প্রকোপ লক্ষ্য করা যাবে না। তবে সিলেট অঞ্চলে কিন্তু এক প্রকার শান্ত শিষ্ট ঝুম বৃষ্টিতে থাকবে, অর্থাৎ সেখানে অতটা অতিরিক্ত বৃষ্টিপাত হবে না, হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত অনুভূত হবে এবং মাঝে মধ্যে একটু বাতাসের প্রবাহ লক্ষ্য করা যাবে। তো এই ছিল ঘূর্ণিঝড় রেমালের লাস্ট আপডেট অনুযায়ী। এবং আগামী কয়েকদিন যদি বলি তাহলে আগামী কাল অর্থাৎ আগামী 25 তারিখ এবং 26 তারিখ, 26 তারিখ, 25 তারিখ, 26 তারিখ বাংলাদেশের যে রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই এলাকাগুলোর উপর তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। 26 তারিখ সকালের দিক থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের প্রকোপ শুরু হয়ে যাবে এবং তখন কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করবে, বিশেষ করে খুলনা সহ বরিশাল এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত, হালকা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের লাস্ট আপডেট এবং ঘন্টায় প্রায় 90 কিলোমিটার বেগে বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশের উপর প্রায় কিন্তু একদিন অবস্থান করবে। 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এটির বাতাস, ঘূর্ণন বাতাস অবস্থান করবে। এরপর ধীরে ধীরে কিন্তু এটি একদম নিঃশেষ হয়ে যাবে এবং বাতাসের পরিমাণ একদমই কমে গিয়ে বাংলাদেশের সিলেট অঞ্চলের উপর এটি এসে একদম নিঃশেষ হয়ে যাবে। তখন থেকেই শুরু হবে আসল খেল, অর্থাৎ বৃষ্টিপাতের যে তাণ্ডব সেটা দেখতে যাচ্ছে সারা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের এরিয়া। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে লাস্ট আপডেট। তবে যেটা লাস্ট কথা সেটা হচ্ছে বাংলাদেশের উপর বৃষ্টির প্রবণতা মাত্র অতিরিক্ত, কিন্তু বাতাসের প্রবণতা থাকবে সর্বোচ্চ পরিমাণ পশ্চিমবঙ্গের উপর। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে লাস্ট আপডেট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।